নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের পাঠ করে শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসের ২১ নম্বর পর্বটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা পর্ব ২১। ড্যাং ড্যাঙা ড্যাং ড্যা ড্যাং ড্যা ড্যাং ড্যাং ড্যাঙা ড্যাং ড্যা ড্যাং ড্যা ড্যাং। আবার বাজল গাজনের ঠাক। চড়কের পাটায় শুয়ে আকাশ পানে চেয়ে বনোয়ারি কালারুদ্দকে প্রণাম করলে। যাক, বছর শেষ। পরম দয়াল খ্যাপা বাবার দৌলতে ভালো ভালোই কেটে গিয়েছে কাহাতের বছর। বনোয়ারি যা আশঙ্কা করেছিল তা ঘটে নাই। কাহার পাড়ায় যুবা প্রবীণ মাতব্বরেরা সকলেই বেঁচে রয়েছে। মৃত্যু অর্থাৎ মৃত্যু আর হয় নাই, হয়েছে যেমন হয়, যেমন নিয়ম তেমনই হয়েছে, তার বেশি কিছু হয় নাই। অঘটন ঘটেছে একটি, তাও আটপৌরে পাড়ায় ওই কালো বউ মরেছে, আর নয়ানও মরেছে হঠাৎ। তাছাড়া ২-৪টে ছেলে মরেছে ম্যালেরিয়া জ্বরে, বুড়ো বুড়ি মরেছে ৪ জন। গুপির মাসি, রতনের মা, প্রাণকৃষ্টের কাকা গোবর্ধন, সে লোকটি ছিল হাবা। আর মরেছে গোপালের পিসে বাইরের গেরামের লোক এসে গোপালের ঘাড়ে ভর করেছিল। তাকে ঠিক ধরা যায় না হিসেবের মধ্যে। কচি কাঁচা অর্থাৎ আতুরের ছেলের মরার হিসেব কেউ কখনো কোনো কালে করে না, শুধু চৌকিদারের জন্ম মৃত্যুর খাতায় লিখে নিয়ে যায়, থানায় দাখিল করে। থানায় তার হিসেব থাকে, সে হিসেব বাজে হিসেব। কাহার পাড়ায় চৌকিদার কালে কুশমিনে আসে, তাও দিনের বেলা, ওই হিসেবের জন্যই আসে। ছেলে মরার হিসেব কেউ মনে রাখে না, বলতেও ভুল করে। চৌকিদারও সেই ভুল হিসেব মনে মনে আওড়াতে জাঙ্গলে গিয়ে সদকোপ মহাশয়দের কোনো ছেলেকে ধরে লিখিয়ে থানায় ইউনিয়ন বোর্ডে দাখিল করে। এবার গাজনে পাগল হাজির আছে। সে ভালো সং দিয়েছে, নিজে সেজেছে মহাদেব, দুপাশে 2টো ছেলেকে সাজিয়েছে দুর্গা আর গঙ্গা, একজন বয়সওয়ালা মেয়ে আর একজন যুবতী, বরকি আর ছুটকি। বনোয়ারিকে ঠাট্টা করেছে। তা কর ভাই পাগল, তা কর। বনোয়ারিরও বেশ ভালো লাগছে। বনোয়ারি সেদিনের সেই মজলিসের কথা মতো কালো শশীর বঞ্জিকে সাঙ্গা করেছে। তার ঘরেও এখন 2 বউ, বড়কি আর ছুটকি, গোপালীবালা আর সুবাসী। বছর ফিরে গেল, বিয়ের বছর পুরতেও দেরি নাই। তবু মনে হচ্ছে এই তো সেদিনের কথা। পাগল মিতের গান যেন কানে বাজছে, মনে হচ্ছে এই তো করলে গান। আহ, পাগল মিতে পুদোমাদা মানুষ, গুণী লোক, যেমন গলা তেমনি গান। হাঁসুলি বাঁকের উপকথা বলে সুচাঁদ পিসি। হাঁসুলি বাঁকের কথা নিয়ে পাঁচালি তৈরি করতে পাগল মিতে। বিয়েতে শাদিতে গান বাঁধে, ভজতে গান বাঁধে, ঘেটুতে গান বাঁধে, গাজনে গান গেয়ে সং নাচে। এবারে দুর্গা আর গঙ্গায় কোন্দল অর্থাৎ সুবাসী আর গোপালীবালার ঝগড়া, মাঝখানে বুড়ো শিব অর্থাৎ বনোয়ারি খায় এর হাতে ঠোনা, ওর হাতে ঝাঁটা। হাঁসুলি বাঁকের পাঁচালিকার পাগল কাহার মজার মানুষ, মনখানি তার নীল বাঁধের জলের মতো, আকাশের রঙই তার রং। আকাশে সূর্যি উঠলে কালো জল চকমক করে, তার সঙ্গে বাতাস উঠলে ঢেউয়ে ঢেউয়ে গলানো রূপোর মতো টল মুলিয়ে ওঠে। রাত্রে চাঁদ থাকলে নীলের বাঁধের ছায়া মাখানো কালো জলে চাঁদ ওঠে, চাঁদের সঙ্গে তারাও ফুটে ওঠে। আকাশে মেঘ নামলে নীলের বাঁধের জল হয় গহীন কালো, মনে হয় আকাশ কাঁদছে। তারই দুঃখে নীলের বাঁধের জলও কাঁদছে। তা হবে না কেন? আকাশ থেকেই ঝরে পড়ছে নীলের বাঁধের জলও তো
ওরই এক কন্যে। পাগল কাহারি বলে কথাটা, নইলে এমন সাজিয়ে কে বলতে পারে অমৃতের মতো বাক্যি। বনোয়ারি হেসে বলে, পাগল মিতের মনটিও নীলের বাঁধে জলের মতো। কাহার পাড়া তার কাছে আকাশ, কাহার পাড়া হাসলে সে হাসে, কাঁদলে সে কাঁদে। হাসিও না, কান্নাও না, এমন অবস্থায় কাহার পাড়া ঝিমিয়ে থাকলে অগ্রহায়ণ থেকে ফাগুন মাসের কুয়াশায় ঢাকা নীল বাঁধের জলের মতো চেহারা নেয়। পাগলের মনের চেহারাও ঠিক তাই হয়, সে উদাস হয়ে থাকে। নয়নের মরণ শয্যার পাশে বসে পাগল ছড়া কেটেছিল, ভাই রে অন্ধকারের ভাবনা কেনে হয় রে, অন্ধকারেই পরাণ পাখি সেই দেশেতে যাই রে। তার মাসখানেক পরে বনোয়ারির সাঙা হলো আটপৌরে কন্যে সুবাসীর সঙ্গে। পাগল তখন রসের গানের ছড়ায় পাঁচালিতে মাতিয়ে তুললে কাহার পাড়া, তার সঙ্গে পাল্লা দিতে পারতো এক নসুবালা। কিন্তু নসুবালা বললে শরীর খারাপ। শরীর খারাপ নয়, আসল কথা সবাই বুঝেছে। যে বনোয়ারি তার করালি দাদা পাখি বউকে গা ছাড়া করেছে, তার বিয়েতে নাচতে গাইতে মন তার উঠবে না। নসু বলে, কাহার কুলে জন্মেছি, কাহার পাড়ায় বাস করি। বনোয়ারি কাহার পাড়ার মাতব্বর, দণ্ডমুণ্ডের মালিক, তার হুকুম মানতে যেন হবে বাইরে। কিন্তু মন তো কারোর দাসী বার্দি নয়, সে কাহারও নয়, আটপৌরিও নয়, সে হল শুধু মানুষের রাজারও প্রজারও নয়, মহাজনের ঘাতকর নয়। সে মানবে কেনে বুন? তা না নাচুক নসুবালা, পাগল একাই 100। সে যত্ন করে মদ তৈরি করলে, সে মদের তার কি, তার ঘোর অর্থাৎ নেশা কত। নাম করা মদ গাইয়েরা টলতে লাগলো। পাগল কিন্তু ঠিক রইল, সে করলে রান্না, ঘুরলে ফিরলে ঢোকঢাক মদ ঢেলে খেলে, হাড়ি নামালে, কড়াই হাত দিলে, উনুনে কাঠ দিলে, আর সারাক্ষণ গাইলে গান। হাঁসলি বাকের বনোয়ারি যাই বলিহারি, বাঁধিল নতুন ঘর দক্ষিণ দুয়ারি। সে ঘর বাঁধিতে এলো অষ্টপ্রহরী। অষ্টপ্রহরী পাড়ার সুবাসী লতা কাহার পাড়ায় আজ হলো পোতা। বুড়ো মালি বনোয়ারি যতনে সাজায় কেয়ারি। প্রহ্লাদ রতন গুপি এরা খুব বাহবা দিলে। এই বিয়েতে বুড়োদেরই হয়েছে বেশি মাতন। পাগল গেয়েই চলেছিল, সুবাসীলতার ফুল পড়িবে কানে, সুবাসী জাগিবে রস বুড়ানো প্রাণে। ও পথে যাস না, তোরা বারণ করি, বুড়া আসবে তেরে, খেটে হাতে বুড়া আসবে তেরে। এই সময় বনোয়ারি তার পাশে দাঁড়িয়েছিল। শোন পাগল। কি? মুখ এমন কেনে? বলবো বলেই ডেকেছি। পেল্লা তখন গুপিকে ডাক। বনোয়ারির প্রথম স্ত্রী গোপালীবালা কেঁদেছিল, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল। বনোয়ারি তাই এসেছিল। কি করি বল এখন, দেখিনি। গোপালীবালা কাঁদছে। চমকে উঠেছিল পাগল। এই কথাটা তো সে ভেবে নাই। কাহার পাড়ায় এই কথা কেউ কোনো কালে ভাবে নাই। কাহার পাড়ায় স্বামী যদি স্ত্রী থাকতে বিয়ে করে, তবে স্ত্রীর সঙ্গে সঙ্গে শাখা নোয়া খুলে ছুঁড়ে ফেলে দিয়ে স্বামীকে গাল দিতে দিতে চলে যায় অন্য কোনো কাহার মরদের ঘরে গিয়ে ওঠে। সতীনের সঙ্গে ঘর কাহার মেয়েরা করে না। স্বামী যদি তেমন পয়সাওয়ালা হয়, তেমন বেক্কমশালী অর্থাৎ বিক্রমশালী মোড়ল মাতব্বর হয়, সে যদি কোনো বড় লোকে মেয়েকে ঘরে আনে, বিয়ে করে না, এমনি রাখে, তাতে বরং কাহার মেয়েরা আপত্তি করে না, কিন্তু বিয়ে করলে সহ্য করে না। কাহার পাড়ার মেয়েরা ফেলনা নয়, স্বামীকে তাদের ভাত দিতে হয় না, নিজেরাই তারা খেটে খায়। রূপ যৌবন ছাড়া গতরের অর্থাৎ পরিশ্রমের ক্ষমতার একটা কদর আছে। সেই দরে কানা খোড়া বুড়ো কতজনের ঘরে 16 আনা গিন্নির পিড়ি তাদের আদর করে ডাকে, তারাও গিয়ে সে পিড়ি দখল করে বসে, ঘরের পাটকাম করে, অক্ষম পুরুষকে রাঁধা ভাত দেয়, খেটে খুঁটে রোজগারও করে। গোপালীবালা যদি চলে যায়, তবে সে হবে তার অপমান। তাছাড়া গোপালীবালা বড় ভালো, গোপালীবালার মধ্যে কোপায়ের ঢেউ নাই, মনে সে দোলা লাগাতে পারে না। সে হলো নীলের বধের জল না আছে সারা, না আছে ধারা, চুপচাপ ঠান্ডা, শীতল বুক ডুবিয়ে বসে থাকলে নড়বে না, জড়িয়ে ঘেরে নিথর হয়ে থাকবে তোমার চারপাশে। নীলের বাঁধের মতোই বনোয়ারি ওকে ভালোবাসে, কিন্তু কোপায়ের মতন
মাতন নাই বলে ওর উপর নেশা কোনো কালে জমে নাই। সেজন্য বিবেচনা করেও বনোয়ারি নিজের মনকে মানাতে পারে নাই। কোপাইয়ের মতো ছিল কালো বউ, সুবাসী ঠিক কালো বউয়েরই মতো। সে যেন কোপাইয়ের বুকে নতুন বছরের বান হয়ে ফিরে এসেছে। তাছাড়া সুবাসী হলো আটপৌরে ঘরের মেয়ে। আটপৌরেরা কাহাদের সঙ্গে চলতে রাজি হয়েছে বনোয়ারির মাতব্বরির গুণে। সেই চলনি প্রথম করণ আটপৌরের কন্যে ঘরে আনবার গৌরব সে আর কাউকে দিতে পারবে না। তাই সে গোপালীবালার কথা ভেবেও সাঙ্গা করতে সম্মত হয়েছে। গোপালীবালাকে একদিন সে বুঝিয়ে বলেছিল, প্রহ্লাদ, রতন এরাও বলেছিল। তখন গোপালীবালা নিজেই বলেছিল, তা কর, সাঙ্গা কর, আমি যাব না, তবে তুমি তাড়িয়ে দিও না। তোমার বেটা ছেলে হোক, আমি মানুষ করব। তোমরা দুজনাই আমোদ প্রহ্লাদ করবা, আমি দেখব, হাসবো। বিয়ের দিন কিন্তু গোপালীবালা কাঁদতে লেগেছে। পাগল বনোয়ারির মুখের দিকে হাঁ করেছে, অবাক হয়ে গিয়েছিল। বনোয়ারি বলেছিল, কি করি বল এখন? অনেকক্ষণ ভেবে পাগল উত্তর দিয়েছিল, গোপালী যদি আজই থাকে তবে আমিও ওকে মাথায় করে রাখবো, বলি বলগা তাকে। বনোয়ারির মুখটা থমথম করে উঠেছিল। পাগল বুঝে বলেছিল, হাক করি না, নতুন করণ আটপৌরেদের সাথে সেটাও হবে, তোর ছেলে পিলে ঘর সংসার হবে, স্বাদ মিটবে, গোপালী বউকেও সতী নিয়ে ঘর করতে হবে না। গোপালী বউ কিন্তু আশ্চর্য, সে তাতেও বলেছিল না, প্রাণকৃষ্ট উপকার করেছিল। সে বনোয়ারিকে আড়ালে নিয়ে গিয়ে হদিশ পাতলে দিয়েছিল, এক কাজ কর কাকা, 10টা টাকা কাকির হাতে দাও, বলো ঘর করো, সংসার করো, পাড়ায় ধার দাও, মহাজনী করো, তুমি ঘরের আসল গিন্নি, যেমন ছিলে তেমনি রইলে। আটপৌরের মেয়ে ঘরে আসছে, ছেলেপুলে হবে, খাটবে খুটবে, বুঝলে? বনোয়ারির কথাটা মনে ধরে। পানার বুদ্ধির সে তারিফ না করে পারে না। টাকা আছে কিন্তু কথাটা তার মনে হয় নাই। টাকাতে মন ভোলে বই কি, কতজন কাহার মরদ পরিবারের দাবি ছাড়তে দাঙ্গা করে, হাঙ্গামা করে, সে টাকাতে রক্ষা হয়? টাকাতে আরো কত কিছু হয়, সে বর্ণাঢ্যের অজানা নয়। ছেলের হাতে অংচঙে খেলনা, মিষ্টি নাড়ু দিলে তার কান্না থামে। বড় মানুষের হাতে টাকা দাও আঁচলা ভরে, বড় মানুষ ভুলে যাবে সব দুঃখ। পানা বলেছিল, টাকাতে বলে পুতু সব ফলে, তা এ তো বলে সে একটা পিচ কেটেছিল। বনোয়ারি 10টার বদলে 1 টাকা নিয়ে গোপালীওয়ালার 2 হাতের আঁচলা টেনে তার উপর ভরে ঢেলে দিয়েছিল। গোপালীওয়ালা চমকে উঠে স্বামীর দিকে তাকিয়েছিল। সে দৃষ্টি বনোয়ারির গাজনের পাটায় শুয়ে আকাশের দিকে তাকিয়েও যেন দেখতে পাচ্ছে। বনোয়ারি হেসে বলেছিল, সব তোমাকে দিলাম, গয়না গড়িয়েও নিও তুমি, না হয় যা খুশি করো। গোপালীওয়ালার মন ভুলেছিল আঁচলা ভরা ঝকঝকে টাকা। স্বামীর মুখের দিকে চেয়ে সে হেসে বলেছিল, আর 2টি সোনার কানফুল গড়িয়ে দিতে হবে কিন্তু। বনোয়ারি বলেছিল, দেবো, নিশ্চয়ই দেবো, সোনা একটুকু সস্তা থোক, যদ্দুতে দর চড়েছে বিষম, একটুকু নামুক দর, দেবো। পানা বলেছিল, একটি ঢোক মাল খাও খুড়ি, এইবার নাচতে হবে তোমাকে। সত্যি পানা গোপালীওয়ালাকে মদ খাইয়েছিল। পানার উপর এরপর বনোয়ারি খুশি না হয়ে পারে নাই। চল এইবার আটপৌরে পাড়ায় যাবার আয়োজন কর। কাহাদের আজ আটপৌরে পাড়ায় যেমন তেমন যাওয়া নয়, এমন যাওয়া কখনো যায় নাই আজ পর্যন্ত। প্রহ্লাদ, রতন, গুপি, পানু সকল কাহার মাথায় বেঁধেছিল খাড়ে কাঁচা গামছা, গায়ে দিয়েছিল বহুকালের সযত্ন রক্ষিত ফতুয়া, হাতে নিয়েছিল লাঠি, গোফে চড়া দিয়ে মশাল জ্বালিয়ে সকলে গিয়েছিল। ঢোল বেজেছিল, সানাই বেজেছিল, কাশি বেজেছিল। বনোয়ারি গায়ে দিয়েছিল একখানা নতুন চাদর, যুদ্ধের বাজারে অগ্নিমূল্য দিতে হয়েছিল। সেই চাদরখানি গায়ে দিয়ে সে খুঁজেছিল পাগলকে। পাগল, পাগল, সকলকে সামনে নিয়ে যেতে হবে, শুভকর্মে ব্যাঘাত না ঘটে। কাহারেরা মদ খেয়েছে, আটপৌরে পাড়ায় মেয়ে আনতে চলেছে,
সেই গরম নেশার সঙ্গে মাথার মধ্যে পাক খেয়ে ঘুরছে। হাঁসুলিবাগের উপকথায় যা কখনো ঘটে নাই, আজ রাত্রে তাই ঘটবে। তার মধ্যে অঘটন না ঘটিয়ে বসে কাহারেরা। পাগল হুঁশিয়ার মানুষ, তাকে ভার দিতে হবে। পাগল, পাগল। পাগলকে পাওয়া যায় নাই, গোটা গায়ের মধ্যে না। পানা হাসতে হাসতে বলেছিল, আহ কত স্বাদ করে কথাটা বললে। শেষে লাজে হয়তো পালাচ্ছে। ঠিক এই সময় বিদ্যুৎ চমকে উঠেছিল। কে যেন বলেছিল, মেঘ চিকরোচ্ছে, চল চল। ও সে কি মেঘ, বর্ষার মেঘ। বিয়ের রাত্রে নেমেছিল বর্ষা। কারান, কারানের মেঘ ঘন কালো। বিদ্যুৎ চমকে ওঠে, সঙ্গে সঙ্গে মেঘের গুরু গুরু ডাকে। হাসুলি বাকের বাকে পাশবাদীর বাঁশের বনে বনে যেন ডঙ্কা বাজিয়ে দেয়। ঝিরঝির করে মৃদুমন্দ বাতাস বয়, নীলের বঁধের স্থির জলে কাঁপন লাগে। বাঁশবনের কোনো পাতা ঢাকা গর্ত থেকে মোটা গম্ভীর গলায় গ্যাঙর গ্যাং, গ্যাঙর গ্যাং গাও গাও শব্দ করে ওঠে। হেরে ব্যাং মহাশয়, ছোট ছোট হাড়ির মতো চেহারা, এমনি বড় আকারের ব্যাং, তাই এদের নাম হেরে ব্যাং। গাছের ডাল থেকে অপেক্ষাকৃত মিহি গলায় সাড়া দেয় গেছো ব্যাং, আও আও। পুকুর ডোবার কোণ থেকে সোনা ব্যাংগুলো কলরব জুড়ে দেয়। করবৃক্ষর কর শব্দে হাঁসুলিবাকে যেন হাজার ব্যাং টুনটুনির বাজনা বেজে ওঠে। মাথার উপর চিকির কি কিচির কি শব্দ ওঠে। ফটিক জল পাখিগুলো রাত্রেও ডাকতে শুরু করে মেঘ রাজার হাঁক শুনে। তেমনি মেঘ উঠেছিল সেদিন। বরযাত্রী কাহারেরা হাঁক দিয়ে উঠেছিল সে মেঘের ডাক শুনে। এ কি ডাক! জয় জয় বাবা ঠাকুর। আষাঢ়ের প্রথম অম্বুবাচীর দুদিন বাকি, এর মধ্যে মেঘের ডাকে বর্ষার থমথমে আওয়াজ বেজে উঠল সে। হাঁসুলিবাগের চষা খোড়া মাটি শিরশির করছে, অর্থাৎ শিউরে উঠছে বোধ হয়। রতন গুপি প্রহ্লাদ লাফ দিয়ে ঠুলিতে বলেছিল, বাজারে ভাই বাজা, গুড় গুড়িয়ে বাজা, গুড় ফুফু কর। তাক 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 তাক। পানু বলেছিল, বনোয়ারি কাকার নতুন বউয়ের পয়, নিশ্চয়ই মঙ্গল হবে, মঙ্গল হবে। আটপৌরের সাথে কাহারদের চলনে দুই পাড়ার মঙ্গল হবে। আশির কারান পায় কে, অর্থাৎ আষাঢ় মাসে চাষের উপযুক্ত পর্যাপ্ত বর্ষণ পায় কে? বনোয়ারি প্রথমটা ভয় পেয়েছিল, আকাশের দিকে চেয়ে বলেছিল, হে বাবা, তোমার বাহন যেন সেদিনের মতো করুল পাকিয়ে লক লকিয়ে জিভ মেলে ফুসিয়ে না ওঠে। বনোয়ারির মন আশ্বস্ত হয়েও হচ্ছিল না। জ্যৈষ্ঠ মাসের শেষে তো বর্ষা দেখা দেয় না, আষাঢ় মাসেই বর্ষা দুর্লভ। তবে হে অকালে ঠিক তার বিয়ের লগ্নে মাথার উপরে অকাল বর্ষা হক মেরে উঠল কেনে? বাবার বাহন সেদিন কাল বৈশাখীর মেঘের মধ্যে ফুসিয়ে উঠেছিল। সেই বিচিত্র বরণ উঠেছিল সাদা কালো মেঘে মেঘে। আজও আবার বনোয়ারি, বেনো বেনো। বনোয়ারির সংবিত ফিরে পেয়েছিল রতনের ডাকে, আর আশ্বাস পেয়েছিল মেঘ দেখে। বাবার বাহনকে সে মেঘের মধ্যে দেখতে পায় নাই। একটা না ঘনশ্যাম মেঘ উঠেছিল আকাশ ফুরে, ইনি বর্ষার মেঘ। বনোয়ারি বলেছিল, চল। হাঁসুলিবাগের উপকথায় ওই রাত্রি থেকেই বেজে উঠেছিল চাষের বাজনা। এবারের বর্ষা ভাগ্যের বর্ষা গিয়েছে, আষাঢ়ের বর্ষা। আষাঢ়ে কারান পায় কে? সাঙ্গনে কারান ধানকে, ভাদুরে কারান শীষকে, আশ্বিনে কারান কিসকে। আষাঢ় মাসে চাষের উপযুক্ত ভাসান জল কোন ভাগ্যবান পায়? কালের কুস্মিনে কখনো সখনো পায় হয়। এবার পেয়েছে কাহারেরা। গুরু গুরু শব্দে গম্ভীর গলায় মেঘের সে ধ্বনি কি? কোপায়ের জল হয় ঘোলা, তার কুলে কুলে মেঘের ডাক যেন ডঙ্কার মতো শোনায়। বাঁশবনে নতুন বাঁশগুলির খুঙ্গি অর্থাৎ আবরণ খসে পড়ে, ফিকে সবুজ রঙের পাতা দেখা দেয়। পুরনো বাঁশের পাতার সবচে কালচে আমেজ স্তরে। শিমুল শিরিষ পট অসত্য পাতাগুলিকে কালো রঙের ঘোর ধরে, পাতাগুলি পুরু হয়। বাঁশবনের তলায় ভিজে পাতা চাপ বেঁধে সপ সপ করছে। পাতা দিলে বুড়ো বুড়ি কেটে লালচে রঙের জল ওঠে। কত নতুন নতুন চারা গজায়। কোপাইয়ের কুলে সরবন, কাশবন, বেনাবন লম্বা কচি পাতা গজিয়ে ওঠে, ঝাড়বন্দি হয়ে বাতাসে ঢেউ খেলিয়ে নাচতে থাকে। সবচেয়ে বাহার হয় কোপাইয়ের খাটের উপরে ছাতিম গাছটির। চোখ জোড়ানো সবুজ বরণ টোপরটির মতো চেহারা হয়। গাছের মধ্যেও হয় নটবর।
ঘাসে ঘাসে ভরে যায় চারদিক। কাহারপাড়ার উঠোনগুলো চারপাশে ঘরগুলোর পোতোয় অর্থাৎ ভিত পর্যন্ত কেউ যেন সবুজ রঙের পাড় বুনে দেয়। মাঠ জলে থই থই করে, আলে আলে ঘাস, কাহারেরা তারই মধ্যে কাজ করতে কাঁপিয়ে পড়ে। কেউ চালায় হাল, মাটির ওপর হালের মুঠো ধরে চলে পিঠ বেঁকিয়ে ঘাড় নামিয়ে অসুরের মতো। কেউ জমির কাদায় জলে হাঁটু গেড়ে বীজ চারা তোলে, কাদানো জমিতে ঘাস আগাছা তুলে দুমড়ে মাটির মধ্যে পুঁতে দেয়। রাত্রি এক প্রহর থাকতে মাঠে ছোটে, বাড়ি ফিরে রাত্রি এক প্রহর পার হলে তবে। আষাঢ়ে কারান পায় কে? এবার পাওয়া গিয়েছিল কাহারেরা তার চরম সৎ ব্যবহার করেছে। চাষ এবার তাদের ভালো গিয়েছে, ক্ষেত ভরা ধান হয়েছিল, মনিবেরা পেয়েছেন প্রচুর, তারাও যেমন তেমন সে পেয়েছে। পৃথিবীতে যুদ্ধ লেগেছে, আকড়া গন্ডার সীমা পরিসীমা নাই। কাহারদের সম্বল এক ধান। ধানের দর ছিল 8 আনা, এখন বেড়ে হয়েছে 5 টাকা। আষাঢ়ে কারানে ফসল বেশি ফলেছে, এবার বেচেছে কাহারেরা। বনরে এবার অনেক ধান পেয়েছে, ভাগের চাষে বেশি ফলেছে, তাতে আর বেশি কত পেয়েছে। এবার সাহেব ডাঙ্গার জমির ধান যে তার ঘরে উঠেছে, 5 বিঘে ডাঙ্গার কাটানো হয়েছে 2 বিঘে, তার থেকে ধান পেয়েছে 4-20 দুয়ারি, অর্থাৎ 10.5 মণ। কাউকে ভাগ দিতে হয় নাই, খাজনা লাগে নাই। এই 10.5 মণ তার কাছে 1000 মণের সমান। আজ বিক্রি করলে 50 টাকার কর করে নতুন লোট গুনে দেবে মহাজনেরা। দেশে টাকা লাই, সব লোট লইলে কিছুখানি বিক্রি করতে হতো বনোয়ারির। কিন্তু লোট তো মাটিতে পুঁতে রাখা যায় না। আরো একটা কথা আছে, ছুটকি অর্থাৎ নতুন বউ সুবাসীর মতিগতি না বুঝে টাকা করে পুঁতে রাখা ঠিক নয়। বাবু মহাশয়দের সাহেবডাঙ্গার জমিতে প্রচুর ধান হয়েছে। ওরা জমি কাটিয়ে জমিতে পুকুরের পাক দিয়েছিল, সার দিয়েছিল। বনোয়ারি তো তা পারে নাই। তবে সে এবং গোপালীওয়ালা পথে ঘাটে যেখানে যত গোবর দেখেছে কুড়িয়ে নিয়ে গিয়ে জমির মধ্যে ছড়িয়ে দিয়েছে। গোপালী আর এক কাজ করেছে, সে কথা বনোয়ারি ছাড়া আর কেউ জানে না। মাঠে লোকজন না থাকলে সে বাবুদের জমিতে নেমে পকেট ঢেলা তুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে বনোয়ারির জমিতে। গোপালীওয়ালা তার সাক্ষাৎ লক্ষ্মী। সুবাসীর রূপ যৌবন বনোয়ারিকে নেশায় আচ্ছন্ন করে রেখেছে বটে, কিন্তু এই নেশার মধ্যেও সে বুঝতে পারে এ নেশায় সংসারের কল্যাণ নাই। মেয়েটি অবিকল কালো শশী, তেমনি বিলাসিনী, তেমনি ঢং, তেমনি হাসি, তেমনি ঢলে পড়া। মধ্যে মধ্যে বনোয়ারির মন খাপ্পা হয়ে ওঠে। আবার নবান্নের সময় একটা কাণ্ড ঘটেছিল, সেই কাণ্ডে বুঝতে পেরেছে এই মেয়ের হাতে লক্ষ্মী নাই। নবানে এবার হাঁসুলিবাগের বাঁশপাতিতে খুব ধুম গিয়েছে। নবানে তাদের ধুম চিরকালের, সজ্জাতে অনেক ধুমধাম, এক পুজোর পর এক পুজো। তাতে কাহারেরা আনন্দ করে, পুজো স্থানে গিয়ে দাঁড়ায়, কিন্তু তাদের নিজের ঘরে সে ধুম দেবতার চরণে ছাপ পড়ে না। তাদের ধুম গাজন, ধরম পুজো, আমতি অর্থাৎ অম্বুবাচী, মা বিশ্বহারী পুজো, ভাদ্র মাসে ভোজ পরব, অগ্রহায়ণে নবান্ন, পৌষী লক্ষ্মী, মোটামুটি 7টা পরব। এছাড়া ষষ্ঠী আছে, মঙ্গলচণ্ডী আছে। সে শুধু মেয়েদের বেরোতো, তাও তাদের করতে হয়। ওই সজাতদের মা লক্ষ্মীদের বেরতো স্থানের পাট আঙ্গনে, অর্থাৎ পাট অঙ্গনে এক প্রান্তে বসে। নবান্নেই ওদের বড় পরব। নতুন ধান কেটে লক্ষ্মী অন্নপূর্ণার পুজো করে। কালারুদ্ধ বাবা ঠাকুরের ভোগ দিয়ে নতুন অন্নের 5 দ্রব্য প্রস্তুত করে আনন্দ করে খাওয়ায়। আর কালারুদ্ধর কাছে বলা, বাবা ল লড়লাম, ল চাড়লাম, ল পুরনোই ঘর বাঁধলাম, লুতুনে রাখার বাঁধি পুরনো খাই, এই খেতে যেন জনম যায়। নতুন বস্তু পুরনো অন্ন, তোমার কৃপাতে জীবন ধন্য। ল অর্থাৎ ন, নকে ওরা ল হিসেবে উচ্চারণ করে। ন অর্থাৎ নতুন। খাওয়া দাওয়া খুব ধুম, সবার বাড়িতে সবার নেমন্তন্ন। খেয়ে দিয়ে বিকেলবেলা হয় ড্যাং অর্থাৎ ডান্ডাগুলির পাল্লা। জওয়ান ছেলেরা সাহেবডাঙ্গায় গিয়ে 1.5 হাত লম্বা ড্যাং এবং বিঘেত প্রমাণ মোটা গুলি নিয়ে খেলতে আরম্ভ করে। সন্ধে পর্যন্ত খেলে খাদ্য হজম করে বাড়ি ফেরে। এক এক ডান্ডা মেরে গুলিকে পাঠিয়ে দেয় হুই লম্বা পীর, দেখিয়ে দেয় 7 ভুবন। বাড়ি দুরি তেরি চাল চম্পা ডেকে
লঙ্কা মাপতে মাপতে 7 মাপে গজ দিয়ে পিটিয়ে দেয় গজা, অর্থাৎ 1 দানের হার। আবার যারা খাটুনি দেয় তারাও কম যায় না। ওই বো বো শব্দে ছুটন্ত গুলি 2 হাতে খপ করে লুফে নিয়ে মুখে ঠেঙিয়ে বলে, খেলে দিয়েছি, অর্থাৎ গেল খেলনার হাত। সে এক মাতন। বুড়োরাও মধ্যে মধ্যে লোভ সামলাতে পারে না, তারাও 2-1 দান খেলে নেয়। ছেলেরা বার হয় তীর ধনুক নিয়ে, বকরার ধনুক, নতুন সরকাটির তীর তৈরি করে তারা হই হই করে বেড়ায় মাঠময়, তাড়িয়ে বেড়ায় ধান খেতে নামে যেসব পাখির কক কক, শালিক চড়ায় টিয়া তাদের। সন্ধ্যেবেলা মদের পর্ব, ঢোলক বাদ্যি, গান নাচ। এবার বনোয়ারি গোটা 8 পৌরি পাড়াকে নিমন্ত্রণ করেছিল। নতুন মিলন হয়েছে ওদের সঙ্গে, কুটুম্বিতাও হয়েছে। বনোয়ারিও এবার 12 বছর, এ তার কর্তব্য। দিনের বেলা চুকে গেল সব। সন্ধ্যেতে মদের আসর বসলো, জমলো খুব। পাগল কাহার গান ধরল, ও লবানের নতুন ধানের পিঠে, আজ কাজ কি মাছের ঝোলে, অমিতির নৃত্য আরম্ভ হয়ে গেল, পাগলের গান চলল। নতুন কাপড় খসখসিয়ে বউরা এসেছে, আঙা নতুন ছাওয়ালি লিয়ে কোলে। সঙ্গে সঙ্গে সকলে হই হই করে উঠল, হিসেব কর কার কার ছাওয়াল হবে, নতুন ছাওয়াল কোলে কে কে লবান্য করলে। বনোয়ারি দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। বাবা ঠাকুর কবে তাকে বংশ দিবেন তিনিই জানেন। ভাবতে ভাবতে হঠাৎ নজরে পড়ল, সুবাসী যেন নাই মনে হচ্ছে। ভালো করে দেখলে, হঠাৎ দেখলে, হ্যাঁ বটে, সে নাই। কোথায় গেল? অজুহাত তুলে বাড়ি এসে সেখানেও পেল না। কোথায় গেল? বেরিয়ে পড়লো মাঠে, চারদিক খুঁজতে লাগলো। করালিকে মনে পড়ে গেল হঠাৎ, কারণ মনে হলো সে যেন বাতাসে সিগারেটের ক্ষীণ গন্ধ পাচ্ছে। সে পাগল হয়ে খুঁজতে লাগলো। হঠাৎ মনে হলো কে যেন দূরে দূরে আটপড়ে পাড়ার কুলটিতে। সে চিৎকার করে উঠল, কে? ছুটে গেল সঙ্গে সঙ্গে, কিন্তু কেউ মানুষ নয়, একটা মরা শেওড়া গাছের বাকলে উঠে যাওয়া পুড়ি একটা ঝোপের সামনে খাড়া হয়ে উঠেছে। সেটিকে ঠিক মনে হচ্ছে মানুষ। সেখানে ফিরবার পথে হঠাৎ সে আতঙ্কে অভিভূত হয়ে দাঁড়ালো। কালো শশীর ভাঙা ঘরের উঠোনে এসে পড়েছে সে, এবং ভাঙা দেওয়ার দাঁড়িয়ে কার সাদা মূর্তি। বাক্যহারা হয়ে সে দাঁড়িয়ে রইল। কতক্ষণ দাঁড়িয়ে ছিল তার মনে নাই। চেতনা হলো তার সাদা মূর্তিটির কথা শুনে। অতি মৃত্যু ভোনা সুরে বললে, পালাও, তুমি পালাও, আমার লোভ লাগছে তোমার ওপর। মুহূর্তে বনারির ভয় ভেঙে গেল, চেতনা ফিরে এলো। লাফ দিয়ে সে ধরলে তাকে। সে সুবাসী! হারামজাতি, আশ্চর্য সুবাসী! সে খিলখিল করে হেসে উঠল। উন্মত্ত ক্রোধে বনোয়ারি তার গলা টিপে ধরে বললে, ব কি করছিলে এখানে, ব? আর কে ছিল? সুবাসী বহু কষ্টে বললে, সন্দেশ। সন্দেশ? লুকিয়ে খেয়েছিলাম, লুকিয়ে। এই দেখ। সে কাপড়ের ভিতর থেকে বার করলে সন্দেশের বাটি। গলা ছেড়ে দিয়ে বনোয়ারি, সন্দেশ খেয়েছিলি লুকিয়ে? হ্যাঁ, নত মুখে বললে। দিদি মোটে রুটি দিয়েছিল তাই। এবার হেসে ফেললে বনোয়ারি। তাই লুকিয়ে এখানে খেতে আইছিলি? তা ঘরে খেলেই তো পারতিস। কেউ যদি দেখে ফেলতো? তাই বলে এই ভাঙা ঘরে সাপ না খোপ? ভালোই হতো মরতাম। তুমি আজ লোকে গোপালী বুড়িকে নিয়ে ঘর করতা। হাসলে বনোয়ারি, বললে, চল, কত সন্দেশ তো খেতে পারিস দেখবো, এক্ষুনি সন্দেশ আনবো। না, এবার কাঁদতে লাগলো সুবাসী। কান্দিস না, চল। অনেক কষ্টে সুবাসীর মান ভাঙিয়েছিল সে। কিন্তু এমন যে মেয়ে, যে লোভের বশে দেবতার কথা না ভেবে স্বামীকে বঞ্চিত করে চুরি করে ভুতুরে ঘরে পেট পুড়তে করে, সে তো ভালো মেয়ে লয়। ওই মিষ্টি পরের দিন দেবতাকে দেওয়ার কথা ছিল, বনোয়ারি মুখে তোলে নাই পর্যন্ত তখনও। দ্বিতীয় বছর চড়কের পাটায় শুয়ে বনোয়ারি ওইসব কথাই ভাবছিল, গত বছরের কথা। ও বছরের কথা বছর পার হয়ে এ বছরে কাহিনী হয়ে গেল। বাজনা থামলো, পাটা নামছে। উপরে শিমুল বৃক্ষের ডগায় ডালটি দুলছে। বাবা ঠাকুরের দহের ধারে পাটা নামছে। বাবা জলশয়নে যাবেন বছরের মতো। 1 বছর গেল, নতুন বছর শুরু হলো। পাটা নামতেই বনোয়ারি অবাক হয়ে গেল। এক লালমুখ সাহেব, তার পাশে কালী, দুজন সিগারেট খাচ্ছে। জঙ্গলের সদগোপ মশাইরা মাইতো ঘোষ পর্যন্ত দাঁড়িয়ে। করালির ভ্রুক্ষেপ নাই। সাহেবটা কড়মড় করে কি বলছে, মাইতো ঘোষ ইংরেজিতে জবাব দিচ্ছেন। বনোয়ারির ইচ্ছে হলো লাফ দিয়ে ছোড়ার বুকে প্রচন্ড এক কিল মারে।
ভেঙে দেয় ওর বুকের পাটা, চুরমার করে দেয়। কিন্তু সে শুয়ে আছে চড়ক পাটায় এবং সাহেবটা রয়েছে করালির পাশে। অবাক। করালি বলছে, হ্যালো ম্যান, বলে ঘাটটা উল্টে দিল। ওই সারার মানে চল। তা বটে। সাহেবটা চলে গেল করালির সঙ্গে। করালি পাপ, করালি সাক্ষাৎ দানব, একটা দানব। কাহারকুলের অনেক পাপে হাঁসুলির পাখি ওর আবির্ভাব হয়েছে। বনোয়ারির বয়স প্রায় 3-20 হলো। সুজাত পিসির 4-20 হবে। চোখে তো দুজনের একজনে দেখে নাই এমন দানর আবির্ভাব। সুজাত পিসির জানা হাঁসুলি বাকের যে উপকথা, সে উপকথের মধ্যে নাই। বজ্জাত দুষ্ট চিরকাল আছে, থাকবেও চিরকাল। হাতের 5টা আঙুল সমান নয়, কিন্তু এ যেন সাক্ষাৎ দানব। আদিকালের কথায় দত্তি দানর কথা শোনা যায়। পৃথিবীতে তার জন্ম নিত মনুষ্য হয়ে। পাড়াগেরাম দেশ লন্ডভন্ড করে দিত, নিজে পাপ করত, পরকে দিত পাপ মতি। মানুষ পরিত্রাণী ডাক ছাড়াতো মনে মনে। মা ধরনের বুক উঠত কাটিয়ে, তিনিও কাঁদতেন। তখন দেবতা আসতেন, এসে বধ করতেন মানব বেশি ওই দানকে। মানুষের সাধ্য নাই দানকে বধ করতে। বনোয়ারি অত্যন্ত সাবধান হয়েছে, মনে মনে বেশ বুঝেছে একটি ব্যাপারেই চোখ খুলে গিয়েছে। করালি সেই কোঠাঘর করা নিয়ে ব্যাপার। গোটা কাহার পাড়ার বারণ মানলে না, বনোয়ারির মাতব্বরের শাসন নিলে না, বসনের মতো শাশুড়ি তার কথা রাখলে না, সুঠারদের মতো আদ্যিকালে প্রবণ মানুষের হিতবাক্য কানে তুললে না, সে কোঠাঘর বানালে সে। গোটা কাহার পাড়ার ক্ষমতা তাকে আটক করতে পারলে না। আজ কাহার পাড়ার মাথার দিকে তাকিয়ে দেখো, করালির কোঠাঘর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোঠাঘর কাহার পাড়ায় জোর করে পেতা। করালি জিদের দরজার মতো উঠে রয়েছে। সন্ধেবেলা এসে ওরা আলো জলে ঢোল বাজিয়ে জানান দিয়ে যায়। জিদের দরজাই নয়, শুধু অধর্মের কলিকালের দরজা। হতভাগা জানে না শুধু মাথার বিপদ কত। তাল গাছে বজ্রাঘাত হয়, লাঠি পড়লে উঁচু মাথাতেই পড়ে, ঝড়ে উঁচু ঘরে ওড়ে। উঁচু ঘরে আগুন লাগলে সে ঘর আর নেভানো যায় না। চোর ডাকাতের নজর উঁচু মাথার ঘরেই দেখে। হিংসুটে লোক উঁচু ঘর দেখে বিস্মন্তরে আওড়ায়। ভূত প্রেত বল আকাশে আকাশে যারা ফেরেন, তাদের পথে সে ঘরের মাথা উঁচু, সে ঘরের মাথাতেই তারা বসে পড়েন। বাধা পড়লে সে ঘরে মন্দ দৃষ্টি দিয়ে যান। পিতৃপুরুষে যা করে নাই তা করলে অশুভক্ষণে তার ফল পেতেই হবে। চড়কপাটে শুয়ে বনোয়ারি স্মরণ করলে ওই ঘরখানা বৃত্তান্ত। সেদিন করালি ঘরের তৈরি বনিয়াদ কাহার পাড়ার সবাই ছুটি হই হই করে কেটে সমান করে দিলে মাটির সঙ্গে। সেই দিনই সন্ধ্যাবেলা করালি চলে গেলে পাখিকে নিয়ে চন্দনপুর। রাত্রে নয়ন মারা গেল। ভোরে শ্মশান থেকে বনোয়ারিরা ফিরতেই গোপালী বললে বেপথ হয়েছে। করালি পুলিশ নিয়ে আইছিল। জমাদার বলে গিয়েছে তোমাকে থানায় যেতে। থানায় যেতে বুকটা গুড় করে উঠিল বনোয়ারির। অনেক ভেবে সে সাহস সঞ্চয় করলে। চুরিও করে নাই সে, ডাকাতিও করে নাই, খুনও না। কিসের ভয় তবে? সরকারের একটা আইন আছে, পাড়া ঘরে জাত ধর্মের একটা নিয়ম আছে। সে মাতর হয়ে অনিয়ম করতে দেবে কি করে? থানাওয়ালা আইন নিয়ে তাই হিসেব করুক, বিচার হোক। সে সঙ্গে নিলে প্রহ্লাদ এবং রতনকে, আরো নিলে চৌধুরী মশাইয়ের পাইক নবীনকে। জমিটা চৌধুরী মশাইয়ের, ঘর করে আছে বলে জায়গা করালি বাপের নয়। সুতরাং তাদের বিনা হুকুমে করালি ঘর করে কি করে? আর নবীনকে করালি গাল দিয়েছে, মেরেছে। এই বুদ্ধিটা দিলেন ঘোষেরা। মায় তো ঘোষ বলে দিলেন, বলবি চৌধুরী মশাইয়ের হুকুম কেটে দিয়েছে বনে। কিন্তু দারোগা বাবু বললেন, ওসব কথা চলবে না, বুঝলে? ঘর ওর হচ্ছিল ওখানে, সেই ঘর ভেঙে নতুন করে করছে। চৌধুরী মশাইয়ের হোক আর যারই হোক, তারা খাজনার মালিক, খাজনা পাবে। ঘর করতে বাধা দিতে কেউ পারবে না। আর পাড়া নিয়মের কথাও চলবে না। কোঠাই করুক আর গম্বুজি করুক, ওকে করতে দিতে হবে। বনোয়ারি হাত জোর করে চেষ্টা করেছিল বলতে, আগে খেয়ানত হয় যদি কিছু হয়। করালি ওপাশ থেকে জবাব দিয়েছিল, হয় আমার হবে। দারোগা হেসে বলেছিল। বনোয়ারি ক্রুদ্ধ বিস্ময়ে করালির দিকে তাকিয়েছিল, কথা বলতে পারে নাই। অবশেষে তাই স্বীকার করে ফিরে এসেছিল। দারোগা বাবুকে একটা খাসিও দিতে হয়েছিল, অন্যথায় করালিকে ক্ষতিপূরণ দেবার হুকুম দিতেন দারোগা বাবু। করালি উঠে গেল। জমাদার বনোয়ারিকে ডেকে বলেছিল, ক্ষতিপূরণে কি করবি? ক্ষতিপূরণ? লজ্জায় ক্ষোভে বনোয়ারির চোখে জল এসেছিল। করালিকে ক্ষতিপূরণ দিতে হলে তার মাথাটা যে কাটা যাবে, তার চেয়ে মৃত্যু ভালো। শেষে জমিদার বাবুই মান রক্ষা করেছিলেন, বলেছিলেন যাক
সে অপমান তোর হতে দেব না। আমি তো লোকে জানি, দারোগা বাবু না হয় নতুন লোক, বলে দেবো ওকে আমি। তা নতুন বাবুকে একটা খাসি দিস, উনিও খাবেন আমরাও খাবো। সেদিনই বিকেলবেলা করালি এসে করেছিল ওর ঘরের পত্তন। সেই মরা গাছের গুড়িটায় ঠেস মেরে দিয়ে সিগারেটটা ধরিয়ে হুকুম লাগিয়েছিল, লাগাও। সঙ্গে সঙ্গে হো হো করে হাসি। লোকজন সব এনেছিল চন্দনপুর থেকে, তারা কাজ আরম্ভ করে দিলে। কাহার পাড়ার লোক দূরে দাঁড়িয়ে নির্বাক হয়ে দেখলে। সুচাঁদ নিয়েও নির্বাক হয়ে রইল। তার বাবাকে স্মরণ করে আনন্দে কাঁদতে পারলে না, ভবিষ্যতে অমঙ্গল কল্পনা করে আশঙ্কাতে কাঁদতে পারলেন না দারোগার ভয়ে। শুধু মাতলা নটবর এরা এসেছিল। ওরা 2-3 জন প্রকাশ্যে করালির দলে গিয়ে যোগ দিয়েছে। খাসির কথা ওরাই বললে করালিকে, খুব কৌতুকের সঙ্গেই বললে। আচ্ছা, সর্ক হয়েছে খুব, হাসলে। করালি কিন্তু আশ্চর্য হয়ে গেল, বললে দিলে কেন? না দিলে কি, তোকে ক্ষতিপূরণ দিতে হতো, তাতে যে অপমান হতো। আমি তো ক্ষতিপূরণ চাই নাই, তুই না চাইলে কি হবে, আইন। করালি মুখ ভেঙিয়ে বলে উঠল, আইন? ভাগশালো, বেকুব কোথাকার, ঠকিয়ে নিয়েছে, মাতব্বরকে ঠকিয়ে নিয়েছে। বলিস রাজি থাকে তো আমি নিয়ে যাব স্বদেশী বাবুদের কাছে, খাসি পেট থেকে বার করে আনবো দারোগার। কথাটা বনোয়ারি শুনেছিল, কিন্তু সে করালিকে বলে নাই, তার কাছেও যায় নাই। ছি! শুধু তাই নয়, করালির ঘরের দিকে সে আর তাকায় না। ওদিক দিয়ে সাধ্যমতো ঘটে না, ওদিকে যেতে হলে অন্যমুখী মুখ ফিরিয়ে চলে যায়। ঘর যখন পাড়া ছাড়িয়ে মাথা তুলে উঠেছে, তখন অবশ্য না দেখে উপায় নাই, তবে সাধ্যমতো তাকায় না। কিন্তু করালি আশ্চর্য, ঘর তৈরি করে ঘরখানার ভেতর মেরামত আর করলে না। করবে কেনে? ঘর করাটা তো তার জেদ। কার পাড়ায় কোঠা ঘর তোড়া হলো, চিরকালের নিয়ম আচারে লাথি মারা হলো, হয়ে গেল কাজ। সে বাস করছে চন্দনপুরের সেই পাকা খুপড়ি কোয়ার্টারে। যুদ্ধের কাজ তাকে থাকতেই হবে। আরো একটা কারণ আছে, সেটা বনোয়ারি বুঝতে পারে। তারও বয়স অনেক হলো, করালি এখানে বাস করতে ভয় করে। করালির ঘরে এখন বাস করছে নুসু। সে থাকে, সহজ বিদীপ জলে মাজুলি দেয়, সকালবেলায় চলে যায় চন্দনপুর, ফেরে সন্ধ্যায়। বিকেলে যেদিন ফেরে সেদিন করালি পাখিও আসে, সন্ধ্যের আগে আবার চলে যায়। ডারাং ডারাং ড্যাং ডারা ড্যাং ডারাং ডারাং। কাল রুদ্রের শিলারূপ জলশয়ানে গেলেন। গত বছরের কথাগুলি স্মরণ করা বন্ধ করে বনোয়ারি চরক চক্রের পাটা থেকে নামলো। ভয়ের বছর শেষ হলো, নির্ভয়ে কেটে গেল। জয় বাবা কালারুদ্ধ। 48 সাল শেষ হলেন, 49 সাল এলেন। সুচাঁদ বলে, করে বছর হলো তাই বল। তারপর ঘর করে মাথা চুলকে বা হাতের আঙুলে টিপে উকুন বার করার চেষ্টা করতে করতে আবার বলে, বিধাতা তো চুলেও পাকেও না, দাঁতও ভাঙে না, তার কি বছর পার করিলে খালাস। সে আদিকাল থেকে বলে, সে পেছনের দিকে ডান হাতের তর্জনীটি বাড়িয়ে দেয়। চোখে ফুটে ওঠে এক বিচিত্র বিস্ময় বিস্ফারিত দৃষ্টি। কয়েক মুহূর্ত সে চুপ করে থাকে গোটা কাহারপাড়া তার মুখের দিকে চেয়ে চুপ করে থাকে। সুচাঁদ আবার বলে, কত বছর হলো কে জানে। মাথার চুলের সংখ্যে তার সংখ্যেও নাই, বলে সে ঘাড় নাড়তে থাকে। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা পর্ব 21। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর উপন্যাস, গল্প, কবিতা আমি আপনাদের আরও অনেক বেশি করে শোনাতে পারি। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।